হয়নি মানে কি যে করে ওরা বুঝি না কিছু। 9টা বেজে গেছে, 9:42 মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেব। মার হাত পুড়ে গেছে বড়দা। হ্যাঁ হাত পুড়ে গেছে, হাতের ফ্যান গড়াতে গিয়ে মার হাতটা পুড়ে গেছে। ও এরা দেখছে আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। মা মা মাগো কি করে পোড়ালে হাতটা? আচ্ছা একটু সাবধানে করতে পারো না? কতদিন বলেছি তাড়াতাড়ি করবার দরকার নেই, রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেব। মানেই যাচ্ছে না তোমার। হোটেলে খাবি? আমি জিতেই যাওয়ার পর আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খাবি খোকা? থাক থাক, আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতখানি ফুরিয়েছো। দেখতে চাও না বাপু? বলছি তো কিছু হয় ইস! সামান্য একটু। হাতটাকে একেবারে জখম করে দিয়েছো। যাও নুরুকে নিয়ে এখন হাসপাতালে যাও। এর জন্য আমি কিন্তু তোমাকেই দায়ী করবো দাদা। কতদিনই তোমায় আমি বলেছি একটা বিয়ে করো দাদা, একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে তো একটু শান্তি দিতে পারতো। নুরু বছরে 365 দিন সমানে খেটে যাচ্ছে মা, কঠিন ইস্যু বিস্যু না হলে কোনো বিশ্রামের প্রশ্ন ওঠে না। মানুষ তার যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না নুরু, এই সামান্য মাইনেতে নিজেদের চলছে না। এইভাবে বাড়তি একটা মানুষের ঝামেলা নাকি সম্ভব? একটু বাস্তবমুখী হতে শেখে। কল্পনার ভালো শুনলে সত্য, কিন্তু থাক বাবা থাক, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে যেতেই যাওয়ার পর তারপরেই তুই বিয়ে করিস। মা কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না রে। অদৃষ্টের বিলম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? নইলে তোর বয়সের ছেলেরা বউ নিয়ে ঘর সংসার করছে না, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করবার ইচ্ছাই তোমার নেই। সেম পোস্টে চাকরি করে বিনয় দা কি ঘর সংসার করছে না, নাকি তারা উপোস করে মরে গেছে? তোমার বন্ধু দিব্যেন্দু দা দেখ নুরু, তোমার কাছে আমার এখন মিনতি দাদা, আমার স্টেশনে করা এই 30 টাকা আমি তোমার হাতে তুলে দেব। আই উইল প্রমিস। কিন্তু নরেন লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না। কোথায় এই বয়সে নাতি নাতনি মায়ের এই সামান্য দাবিটুকু তুই পূরণ করবি না বাবা? তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েদের এনে তুমি শান্তি পাবে না মা। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, মানে আত্মকেন্দ্রিক। নিজেরা ভালো খাবে ভালো পড়বে এই মোটিভে নিয়ে তারা সংসারে আসে মা। তুমি যদি বউকে বিয়ে করে মাথায় চড়িয়ে রাখো, একটা কথা মনে রাখিস নুরু, এই শৈলেন গাঙ্গুলি মানুষ, জানোয়ার নয়। খোকা আমার মা বাবাকে বউ এসে অশ্রদ্ধা করবে, সেই স্ত্রী নিয়ে আর যেই ঘর করুক এই শৈলেন গাঙ্গুলি করবে না। ভগবানের অসীম করুণায় আমি পৃথিবীতে এলাম। যেই মা আমাকে বুকের রক্ত ঝরে মানুষ করেছে, সেই মাকে যে অবহেলা করবে তাকে আমি কিছুতেই মার্জনা করব না। বাবু বাবু, একটা কথা বটে, আমাকে 7 দিন ছুটি দিতে হবে, আমি ঘরকে যাবে। হঠাৎ তোর বাড়ি যাবার ভাই উঠলো কেন ভুবন? এই তো 2 মাস আগে তুই বাড়ি থেকে ঘুরে এলি। এখন গেলে চলবে কি করে? আলুটা লাগিয়ে দিয়ে তারপর যাস। কাটা 10 মাত্র জমি, তাও যদি পড়ে থাকে তাহলে আমাদের চলবে কি করে বল? দেশে তো তোর মা বাবা নেই, বিয়েও করিসনি, তাহলে দেশে যাবে কি করতে? আমি একটু বিয়ে করব বাবু। বিয়ে? বলিস কি রে বেটা? বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি? করিস তো জন্মজরি। কেন পারবেন নাই বাবু? আমি কাম করব, বহু কাম করবে, চলবে নাই দুটি পেট। যদি না চলে তখন দেখা যাবে। কাল সকালে আমি চলে যাব
আমাকে 10টা টাকা বেশি দেবেন বাবু, আমি কাম করে শুধিয়ে দেব, শুধিয়ে দেব। আশ্চর্য মনোবৃত্তি এদের, রোজ 3 টাকা মজুরি পাই। যদি 3 টাকা রোজ মজুরি পেয়ে বিয়ে করতে পারে, তুই মাসে 300 টাকা পেও বউকে খাওয়াতে পড়াতে পারবি না? তুই কি ভুবনের চেয়েও? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয় মা, আমি ভাবছি বউ এসে যদি তোমাকে অশ্রদ্ধা করে তাহলে অশান্তি আরো বাড়বে মা। সে আমার ভাগ্য বাবা, তার জন্য আমি কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে তাহলে ভাববো সেটা আমার অদৃষ্টের দোষ। মা, সন্তানের সুখেই তো মায়ের সুখ, ছেলে মেয়ের শান্তিতেই তো মা বাবার শান্তি। এর বেশি আর আমার কোনো বাসনা নেই রে বাবা। তুই আর অমত করিস না খোকা, অমত করিস না। এই মাসের মধ্যেই আমি তোর বিয়ে দেব, নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। নুরু, মাকে তুই বুঝিয়ে বল নুরু, সুখে দুঃখে আমাদের সংসার বেশ ভালোই চলছে। পরের বিয়ে ঘরে এলে ঝামেলা বাড়াবে, তোদেরকে আমার কাছ থেকে পার করে নেবে। চন্দ্রিমার বিয়েতে অনেক টাকা ধার করতে হয়েছে। কিন্তু দাদা, এই যুগের বিয়েদের হৃদয় বলে কোনো বস্তু নাই বলছি। যৌথ পরিবারের দায়িত্ব নিতে অনেকেই রাজি নয়, শেষে কিন্তু তোরাই আমাকে দোষ দেবে নুরু। মাকে তো একটু বুঝিয়ে বল। আপনি নিশ্চয়ই শৈলেন বাবু? আপনি? আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। আপনারাই তো ন্যাশনাল হাইওয়ের টিকিটটা পেয়েছেন, দক্ষিণ প্রান্তে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, দাবানে দেখা করতে। ও মা, কি কথা? কোটা ছুটিতে যাওনি, নিজে টাকা করতে তাও বলতে পাবো না। মায়ের মনে দুধ দিতে নেই ভাই, মা তোমার জন্য কত কষ্ট করেছে। মায়ের কষ্ট করে কেন? ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি না মায়ের দুধে ঘুমেছি? মায়ের কি কর্তব্যটাই করেছে শুনি? মা না আরো কিছু? কনভেন্টে পড়াতে যাচ্ছ কেন? এখানে আমি লেখাপড়া করতে পারবো না? গ্রামের কত ছেলেরাই তো এখানে পড়ছে, আমি পড়লে তো তোমাদের মান যাবে, তাই না? আমি যাবো না যাবো পড়তে, দেখি তোমরা কিভাবে আমাকে পাঠাও। দেখো ছেলের কাণ্ড, বলে কিনা দার্জিলিংয়ে পড়তে যাবো। মা আমার জন্য কি করেছে? আমি দার্জিলিংয়ে পড়তে যাব না। আমারটা হবে কি করে? বংশটাই হচ্ছে বংশ। মা, দেবো কোথায় গেল? ছেলে একটানা হয়েছে তো বাবু, যেটাকে না বলবে সেটাকে হ্যাঁ করানো যাবে না। ছেলে পিলের এত চিন্তিত ভালো নয় বাবু। কি বলেছে? বলছে কনভেন্টে পড়তে যাবে না। এখানে কত ছেলে মেয়ে লেখাপড়া করছে, তারা বুঝি মানুষ হচ্ছে না। মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের দুধ খেয়েছে, মায়ের গুলো ঘুমিয়েছে। ছোট মুখে বড় কথা, ঠিক ওর কাকার স্বভাবটা পেয়েছে। আর কোন নেই, ছাড় গুণ আছে 16 আনা, নইলে ওর ফার্মে শত শত লোক চাকরি করছে, ওকে নিতে পারে না। হ্যাঁ, কি সব গন্ডগোল পাকিয়েছিল, কইল চাকরি ঠিক আছে। তোমার জামাই বলে বুঝলে না? তোমার জামাই বলে কোন রকমের সামলে দিয়েছে। অন্য কেউ হলে হালে পারিবে না। 3 লাখ টাকা ওই সরস্বতী ব্রিজের কন্ট্রাক্ট নিয়েছিল, তাতে এমন মাল মশলা খরচ করিয়ে দিয়ে লাখ তো দূরে থাক, উল্টে ঢুকে যাচ্ছিল 50,000। হ্যাঁ যাচ্ছি। তোমার বন্ধুটি কোথায়? আর ছেড়ে দেবো কি ওর কথা? সকালে বললো যাবো, এখন বলছে তুমি রুমাকে নিয়ে যাও, আমার শরীরটা ভালো নেই। আসলে ওর অন্য ধান্দা আছে। কোথায় যাবে তোমরা পার্টি? আমাদের সিনিয়র পার্টনার বেশ মহতার ম্যারেজ ইনভান্সরি না গেলে অসম্মানের চূড়ান্ত করা হবে। তাছাড়া রুমা সেখানে নাচবে বলে কথা দিয়েছে।
তাহলে তো তোমাদের দেরি করা উচিত ভাই। কথা যখন দিয়েছো তখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটু তাড়াতাড়ি ফিরিস বাপু। কাল ভোরের ফ্লাইটে কিন্তু ছেলেকে দিয়ে দার্জিলিং এ যেতে হবে। তাহলে তুমি রেগুর জিনিসগুলো গুছিয়ে রাখো মা, ভোরবেলায় এসে আমাকে যেন আবার ঝামেলা পোহাতে না হয়। এসো স্বর্ণেন্দু। চলো। কোথায় যাচ্ছ মামুনি? আমি পার্টিতে যাচ্ছি ভাবি, তুমি খেয়ে দে, তোমার দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কাল ভোরের ফ্লাইটে তোমাকে আবার দার্জিলিং যেতে হবে। আমি তোমার সঙ্গে যাবো মামুনি। জি ভাবি, ছোটদের সেখানে যেতে নেই, সেখানে নাচ গান হই হুল্লোড়, এই সবাই ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ, না, আমি যাবোই। অসভ্য ছেলে, বলছি সেখানে যেতে নেই। আর যাবে না। মা কেমন করে থাকবে? না। যাবোই। বারবার কিন্তু এক কথা ভালো লাগে না দেবু, বলছি সেখানে যেতে নেই। যাবোই। দেখ দেবু, আমি যাবো যাবো যাবো। অসভ্য ছেলে, এত বড় স্পর্ধা তোমার! আমার সামনে তুমি ঘাড় উঁচু করে জিদ করে কথা বলবে? বারবার বলছি সেখানে যেতে নেই, তবু যাবার জন্য তুমি জিদ করবে? এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা! বংশের ধারা বুঝতে শুরু বা এ হচ্ছে বংশের ধারা। কথাই বলে ঘটে নেই ইবনি ঘটবে পুরাস বলতে যেতে নেই, তবু বলতে যাবো হাজার ঘি বালিশ করলে সুদা হবে না। না, সোজা হবে না। আবার যদি কোনোদিন আমার সামনে ঘাড় উঁচু করে জিদ করতে দেখি, আমি চাপিয়ে সোজা করে দেবো। ছেলে মেলে কি করে মানুষ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর তুমি যাবে না, এখানে দাঁড়িয়ে বক বক করবে? 7টা বেজে 10। যাবে তো চলো। আচ্ছা ঠিক আছে, এসো। আমি যেন এসে দেখতে পাই ওই দার্জিলিং এ যাবার জন্য তুমি প্রস্তুত হয়ে আছো। অসভ্যতা কিন্তু আমি একদম সহ্য করবো করবো না। যেমন কুকুর তেমন মুখ। এবার এসো, খেয়ে দেয়ে আমাকে উদ্ধার করবে। এসো। আমি খাবো না। কি? তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে কেউ খাওয়াতে পারবে না। দার্জিলিংয়েও পড়তে যাবো না। এখান থেকেই আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটি কথাও বলবো। সারা রাত তোমার মা নাচ গান করে এসে দেখতে যখন তুমি দার্জিলিং এ যাবার জন্য প্রস্তুত হওনি, তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। তোর বাপ কেন তোর বড় মামাও তোকে উদ্ধার করতে পারবে না। এখনো বলছি, খেয়ে দে আমার সঙ্গে ঘুমাবি আয়। তোর অনিষ্ট আগে দুর্ভোগ আছে। আমি খেতে মরণ বসে। আমি এখানে থাকবো না, যাবো না দার্জিলিং পড়তে। এখানে বাড়িতে কাকামণির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া এখানে কেউ আমাকে ভালোবাসে না। বাপি, কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো কাকামণি। সে কি বাপি, তুমি নাকি কাল দার্জিলিং যাবে? তাই তো তোমার সঙ্গে আমি দেখা করতে আসলাম। কাকামণি, সে তো অনেকবার আমি তোমার বাবাকে বলেছি, বাবা যদিও রাজি হলো, ডেকে বসলো তোমার মামা, বললো এখানে থাকলে দেবো নাকি মানুষ হবে না। ওরা তোকে পুরোদস্ত সাহেব তৈরি করতে চায় না বাপি। আমি সাহেব হবো না কাকামণি। একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো। বাপি, মা আমাকে কিছুতে দার্জিলিং পাঠাতে পারবে না। সবাইকে বলবো এখানেই কোনো ভালো স্কুল আমাকে ভর্তি করে দিতে। গাড়ি রেখে দাও, আমি যাচ্ছি। নির্বোধ সে তা জানে না। ওর মা যখন বলেছে পাঠাবে তখন পাঠাবেই। দাদার সাধ্য নেই তা নিবৃত করতে পারে। দাদার কথা ভাবতে গেলে সত্যি আমার অবাক লাগে। 10 বছর আগের দাদা আর আজকের দাদার মধ্যে স্বভাবে কত
কয় আসল কথা তাল নয় বাবা, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার দেব মানুষের মতো মানুষ হোক, তোমরা চাও না আমার ছেলে 10 জনের 1 জন হোক। তুমি চুপ কর, চুপ কর, ওরে শৈল তুই চুপ কর। ভগবান, ভগবান সাক্ষী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, আমার এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে এলে তার ফল কিন্তু ভালো হবে না। ছেলে ঝুলে খাওয়াচ্ছি, 7তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমার মত পাচ্ছি না। করিস না ওরে শৈল, ওভাবে তুই বলিস না বাবা। তোদের ছেলে দাদু ভাইকে আমরা বেশি ভালোবাসি। দাদু ভাই, দাদু ভাই আমার বুকের পাঁজর, তোর মায়ের চোখের মনি। কিন্তু নরেন, নরেন, নরেন দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তুই জানিস না বাবা। আজ 5 বছর আগে তোরা যখন দাদু ভাইকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিলি, তখন ওই নরেন 7 দিন ভাত মুখে দেয়নি, শুধু শুধু রাত দিন কেটেছে। এ খবর তোরা কেউ জানিস না বাবা, এ খবর তোরা কেউ জানিস না। এ খবর জানে শুধু ওর জানি, জানি মার যে বেশি দরদ দেখাই তাকে বলা হয় তুই কি আবার সেই শৈল বিয়ের আগে বলেছিল আমার মা বাবাকে যে বউ শ্রদ্ধা করবে তাকে নিয়ে আর যেই ঘর করুক এই শৈলের লাঙ্গলি করবে না বলেছিলাম। কিন্তু ধর্ম সাক্ষী করে বলো তো বাবা, কি অবহেলা করেছে আমার বউ? কোন পাকা ধানে মই দিয়েছে তোমাদের? খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি জ্বালা যন্ত্রণা দিয়েছে? জবাব দাও বাবা, জবাব দাও। তোমরা অতীত বেঈমান। সুরমায়ের সংসারে আসার পর থেকে এই সংসারে শ্রীবৃদ্ধি হয়েছে। নইলে তোমাদের ছেলেটা কি কেরানিগিরি করে কোন জিনিস করতে পেরেছ তোমরা? এই অশ্রদ্ধার রাজ ভরেছে। বেশি বলো কি বাতের চেয়ে নুন ভাজ্জাবার কাছে বিস্তরে বাবা। শর্মা তোমাকে অশ্রদ্ধা করে, এই কথাটা বলতে তোমার চিন্তা আড়ষ্ট হলো না বাবা? মনুষ্যত্ব বিবেক আর দাদু ভাইকে অত দূরে না পাঠালে নয় খোকা। দেখ না বাবা, সকাল থেকে কেঁদে কেঁদে একেবারে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে একবার বলে আমার ছেলের ভবিষ্যৎটাকে আমার ঝরঝরে করে দিয়েছে। আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছ তোমরা। আমার সন্তানের জন্য আমার মায়া নেই, এই কথা তোমরা ভাবলে কি করে মা? আশ্চর্য তোমার মনোবৃত্তি। আমি তো বলছিলাম না বাবা, আমি বলছিলাম কি এখানে কোন স্কুলে যদি যা বলেছো তা বলেছো, আর কখনো ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। এই সংসারের ভাগ
তোমরা সুখের মুখ দেখেছো, যার দৌলতে তোমরা গাড়িতে চড়ে গঙ্গা যাইতেছো, তাকে যে তোমরা কোন চোখে দেখো, শান্তি আমার বাকি নাই মা। তবে একটা কথা মনে রেখো মা, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ওই এসে কখনো একতরফা হয় না মা। বল বল ওরে খোকা বল, তোর যা খুশি তাই বল, আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের বিলম্ব না, কোন বিধাতা খণ্ডাবে বলো? জানি সে কথা আমি জানি নুরুর মা, কিন্তু দুঃখ রয়ে গেল। আমাদের উঠতে বসতে খেতে শুতে ছেলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সৌভাগ্যে আমাদের আজ কপাল ফুলেছে। বইয়ের হুকুম মেনে না চললে চলো না আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব নুরুর মা? অবসর প্রাপ্ত জ্ঞানী কোন জায়গা খোলা নেই নুরুর মা। জানো জানো নুরুর মা, আমি সারা জীবন কলম পিষেছি, চোখে বিয়োগের রঙ মিলিয়েছি, কিন্তু নিজের জীবনে আমি বিরোধে মানলাম না, আমি বিরোধে মানলাম না। চাকরি বাকরি থাকতো তাহলে ওদের অস্ত্র আমরা মুখে দিতাম না। যাবো না তোমাদের ছেড়ে, তোমাদের ছেড়ে আমি কোথাও যাবো না দিদা। আমাকে তুমি বুঝিয়ে বলে দাও কত দূরে আমি পড়তে যাবো না। কাঁদিস নে রে দাদু ভাই, কাঁদিস নে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোকে আমার বুকে আগলে রাখতাম, কিন্তু ওরা যে আমার একটা কথাও শুনবে না রে দাদু ভাই। আমি যে বড় নিরুপায়, এই সংসারে কোনো কথাই আমার চলবে না। আমি যাবো না, আমি দার্জিলিং পড়তে যাবো না, আমি দাদুকে দিদাকে ছেড়ে কোথাও যাবো না। অদৃষ্টে তোর অনেক দুঃখ আজে দেব, এখনো ভালোই ভালো চলে আয়, আর মাংসটাকে বলে আলাদা করে দিবে। তবু আমি যাবো না অত দূরে। দেব একটা অনুরোধ বাবা, কেবল দু চার দিন আমাদের কাছে থাক, দেখি আমরা বুঝিয়ে সুঝিয়ে তাকে যদি রাজি করাতে পারি, আদার হোক ছেলে মানুষ। আপনি বস্তির মানুষ দূর বেছে হাই সোসাইটি আদব কাজে কি করে বাঁচবেন? আমি আপনাকে সাবধান দিচ্ছি, কেমন ছোট আপনাকে মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে যা চিত ধরবেই বাপির চিনের জন্য
আমাদের দায়ী করছো কেন হেমাদ্রি? 5 বছর বয়স থেকেই ও তো তোমাদের আদর্শে মানুষ হচ্ছে, ছুটি ছাড়াই এখানে আসছে। কার হুকুমে দেবুকে বাড়ি নিয়ে এসেছেন? হুকুম? হ্যাঁ, আজ ভোরে ফ্লাইটে দার্জিলিং যাওয়ার কথা ছিল। কেন ওকে বাড়ি নিয়ে এসেছেন? তোমার সৌভাগ্য সুপ্রসন্ন, কেন আমি বাড়ি ছিলাম না। তা না হলে হ্যাঁ বংশটাকে আমার আমি আলাদা করে দিতাম। দেখো হেমাদ্রি, Shut up! তুকে মুখ ছিঁড়ে দেবো সারা ছোট লোকের কেমন সারা। তুমি কিন্তু স্বাধীনতার সাথে যেটা তার মাথায় কাঁচা নাই তার আমার বড় বড় কথা সারাটা। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো ভদ্রভাবে কথা বলো। তুই চলে যা বাবা, তুই চলে যা এখান থেকে। কি হবে, কি হবে ওদের সঙ্গে ঝগড়া করে? আমার ছেলে, আজ আমার ছেলে যদি আবার বসে থাকতো, বাইরের লোক এসে আমার সংসারে নাক গলাতে পারতো না বাবা, নাক গলাতে পারতো না। আমিও করতে চাই না বাবা, কিন্তু ওরা যদি এসে আমার সঙ্গে ভাই ভাই ঝগড়া করতে চাই, আমি কিছুতেই ওদেরকে ছেড়ে কথা বলবো না। এতদিন ওদের মুক্তি আমি মুখ উপদেশ সত্যেছি, কিন্তু আর কি করবে, কি করবে তুমি? দেখো বৌদি, এই, তুমি ছেলেটাকে চোরের মতো বাড়ি থেকে নিয়ে এসেছো। আমি যদি বাড়িতে থাকতাম মজাটা তোমার টের পাইয়ে দিতাম। বৌদি দেবু, এদিকে চলে আয়। আমি যাব না, এখনো চলে আয় বলছি। আমি যাব না, দিদাকে ছেড়ে কোথাও যাব না। দেবু, আজকে দিনটা না হয় আমার কাছে থাকবো মা। আপনি চুপ করুন। আমি আপনাকে বলেছি না আমার কোনো কাজের মধ্যে আপনি মুখ গলাতে আসবেন না। মুখের কথাই হবে না দিদি, ধরে নিয়ে গেছে কাগজ তো লাগিয়েছে, দেখি একবারে সোজা হয়ে গেছে। কথাই বলেন মারের নাম মধুসূদন। মেরে ছেলে মানুষ করা যায় না হেমাদ্রি। ওর অবচেতন মনে মায়ের উপর জমা হয়ে আছে পুঞ্জবত অভিমান। যেই মা জন্ম অবধি কোনোদিন মায়ের মুখ সম্মান করেনি, সেই সন্তান কোনোদিন মাকে ভালোবাসতে পারে না। যেমন তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছিস। সারা রাত কিন্তু আমি জেগে এসেছি, মাথায় কিন্তু আমার আগুন জ্বলে যাচ্ছে। এখনো হিমুর সঙ্গে ভালোই ভালোই চলে যা বলছি। তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। ছেলে মানুষ, 10টা নয় 5টা নয়, একমাত্র শিবরাত্রির সন্তে। আমার কথাটা কি কানে গেল তো? এখনো হিমুর সঙ্গে চলে আয় বলছি। যাও যাও দাদু ভাই, যাও। মায়ের অবাধ্য হতে নেই। গরমের ছুটিতে এসে আমার কাছে না হয় 2-4 দিন থেকে যেও। আর যাও দাদু ভাই, আর যাও। যাব না দিদা, দেবু, আমি যাব না, যাব না, যাব না। তবে রে ছেলে, যাবো না। আর বৌমা, বৌমা, আর বৌমা, কেন মাথা গরম করছো? ছেড়ে দাও, আমার হাতটা তুমি ছেড়ে দাও। আগুনটাকে আমি শেষ করে দেবো। অসভ্য, ইতর, ছোট লোক। মাথা গরম করো না, যাও ভিতরে গিয়ে একটু বিশ্রাম যাও। আমি ওকে বুঝিয়ে সুতো নিয়ে আসছি। ওই একটি ছেলের দেশ দিচ্ছে, এত মার খেলো তবু এক ফোঁটা চোখে জল নেই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
তুমি একদিন উজ্জ্বল করবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার মা বাবা আর এই ভাইটার জন্য ওর এত ফ্রি অধঃপতন, ওদেরকে তুমি নিষেধ করে দেবে। আমার ছেলের জন্য কারো মায়া দেখাতে হবে না, এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য কারো তরুণের নদীতে বাঁধ লাগাতে হবে না। কেন ওরা অবাধ্য হচ্ছিস বন্ধ? আয় আয় আমার সঙ্গে। কিন্তু মাকে দিদাকে মা ধাক্কা মারলো কেন? দাদুকে ঠেলে ফেলে দিল কেন? এর বিচার তোমাকে করতেই হবে বাবা। দেবু, তোমার মা বাবাকে যারা শ্রদ্ধা করে না তাদের আমি শ্রদ্ধা করবো কেন? তুমি এমন দামি পোশাক পরেছো, মা দামি শাড়ি পরেছে, তোমার গায়ে দামি পোশাক নেই কেন? তোমার মা যদি তোমাদের যদি শ্রদ্ধা না করে আমি তাদের কাছে শ্রদ্ধা করবো। ব্যবহার আমাকে বলবে সভ্য হও, শুনবো না, ওদের কোনো কথাই আমি শুনবো না। এসব কথা দেবুকে কারা শিখিয়েছে মা? তুই বলতে চাস আমরা তোর ছেলেকে? এতে বলা বলির কি আছে মা? তোমরা এর শিশু মনটাকে একেবারে ভিসিয়ে দিয়েছো। নইলে ওই 10-11 বছরের একটা বাচ্চা ছেলে কি করে বুঝলো মা দিদাকে শ্রদ্ধা করে না? শৈল, তোমরা সামনে নিশ্চয়ই সবাই নিয়ে আলোচনা করেছো। নইলে ও কি করে বলেন যে মা দামি শাড়ি পরেছে আর দিদার পরে সস্তা দামের শাড়ি? তোমার কপালে অনেক দুর্ভোগ আছে বাবা। শত চেষ্টা করলেও আমি সেই দুর্ভোগটা কিছুতেই ঘুচাতে পারবো না। ছি, ছি মা, ছি। এই তোমাদের প্রবৃত্তি, 16 মাস সেই দামের শাড়ি পরবে, তোমাকেও তাই করছে। তুমি কি দোষী ঠকি? ছি, ছি মা, ছি। করে হে শৈল, তুই শুধু শুধু আমাদের দোষ দিয়ে গেলি বাবা। ভগবান সাক্ষী, আমরা যদি দাদু ভাইকে প্রযুক্তি দিয়ে থাকি, আমাদের মাথায় যেন বজ্রপাত হয়, বজ্রপাত হয়। কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? কত আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম, আশা, আয় রে মানুষে।
সত্যি বলছি রুমা, সিঁদুর মুছে দিলে এখনো তোমাকে বিয়ে দেওয়া যায়। যাই বুঝি সেই চেষ্টাটা আরেকবার করে দেখবো নাকি? হ্যাঁ দেখতে পারো, তবে আমি জোর দিয়ে বলছি পুরো পাত্রপক্ষ যদি বুঝতে পারে তোমার 12-13 বছরের একটা ছেলে আছে, আমার নামে কুকুর পুষো, এখনো যা লাভলি ফিগার তোমার, ইউ আর বিউটিফুল। লোভ লাগছে নাকি? হ্যাঁ লোভ তো লাগবে। দাঁড়াও, আজই আমি তোমার বন্ধুকে সব কথা বলে দেবো। হ্যাঁ বলতে পারো, আমি ভয় করি না। আর শৈলনা জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। জানে বুঝি? তোমার ওই হাসি, তোমার কথা, তোমার ওই মন ভোলানো সৌন্দর্য রূপ। এই ছাড়ো, আহা এত কাছে এসো না, এত কাছে এসো না বন্ধু, লাগবে আগুন বন্ধু, লাগবে আগুন
আমি রাজকেন আর তুমি তুমি সমাজের জীবন্ত পাপ, বিবেকহীন পশু, নীতি জ্ঞানহীন নরাধম। একটা বিবাহিত নারীকে তার ঘুমন্ত স্ত্রীকে সুড়সুড়ি দিয়ে ঘর ভাঙাবার উপক্রম করছে না। চলে যাও বলছি এখান থেকে, নইলে আমি তোমাকে এমন শিক্ষা দেব। শিক্ষা দেবে আমাকে? আমার আমার নাম নীলকণ্ঠ, সেই সমাজের বিষ আমি গন্ডল স্বরে পান করেছি। তলাভূত সমাজ তরুণীতে উশৃঙ্খলতার লোনা জল ঢুকে গেছে। আমি শুধু জল ছেড়ে সমস্যা করেছি। লোকটা বুঝতে পেরেছো, লোকটা পাগল। তুমি তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি তুমি কি নেতাজির বংশধর? তুমি তুমি কি শুনেছ সূর্য সেন কে ছিল? তুমি তুমি কি ওই বুড়ি বালামের তীরে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে চলে উঠেছিলে? তুই জানিস না? তোমরা তোমরা তাদের কেউ নও। ট্রেন পাইপ প্যান্ট পরে হা 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 করে হাসছো নরা পশু। শুনেছ শুনেছ তুমি বেকরাও শিশুর ক্ষুদিরামের কথা? শুনেছ শুনেছ তুমি বিনয় বাদল দীনেশের কথা? জানো জানো কে ছিলেন সূর্য সেন? ভাবতেই ঘৃণা হয়। তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ ছোট লোক। কে কে তুমি? ঊর্ধ্বাঙ্গে নাম মাত্র বসন, কাপড় নেমে এসেছে নাভির নিচে। তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দটার অর্থ জানো না? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা বাপ, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? বাংলার বাঘ আশুতোষের জননী ঊর্ধ্বাঙ্গে বসন ছিল না? নেতাজি সুভাষ চন্দ্রের জননী তোমার মতো নির্লজ্জ চেহারা ছিলেন? এই ছোট লোকটাকে হবে না। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা, তুমি দেবানন্দের মা হতে পারবে, কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমে মালিনী হতে পারবে মা, কিন্তু শিবের বউ ওই মন্ত্রী তুমি হতে পারবে না। এই ইজ্জতটার কথাগুলো আমার গায়ে মোটার মতো দিচ্ছিল। ইচ্ছা হচ্ছিল ধরে আমি দুধা লাগিয়ে দিই। হ্যাঁ, লেখেন বউ। চলো, আমরা হোটেলে গিয়ে বসি। মাথাটা ভর্ত। হ্যাঁ, তাই চলো। একটু বিয়ার না খেলে ভীষণ যন্ত্রণা করছে। এসো। একটু বিয়ার না খেলে মাথাটা আমার ছাড়ে না। আচ্ছা 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 অনন্তের চাকরিটা নেই তাহলে ভাগিবি কি করে? মালিকের সঙ্গে তাল মিলিয়ে না চললে আজকাল চাকরি থাকে ভুয়া আদর্শের গাড়িতে পাক খাচ্ছে দাদা, অথচ বুঝে না যে আদর্শের নৌকা ফুট হয়ে যে কোনো একটা ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো তার
দাদার সঙ্গে একবার দেখা করতে। দাদার ফার্মের বাইরে অনেক লোক চাকরি করছে, তার ভগ্নিপতির একটা ব্যবস্থা করে দেবে না? একটা কথা বলবো নুরুদা, বলো। রাগ করবে না তো? বলো কি বলতে চাও? শৈলেন্দা কিন্তু 4 বছর আগের শৈলেন্দা নেই, আমূল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাকে আশাকে নয়, মানসিক পরিবর্তন হয়েছে তার। একটু হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু উনি পুরো আমাকে আমলই দিল না। ফিরে আসছি, কানে গেল একটা কথা। ওর সঙ্গের কথা জিজ্ঞেস করলেন ছেলেটিকে, শৈলেন্দা বললেন আমি ঠিক চিনি না, হয়তো চাকরির জন্য এসেছিলেন তাই। কথাটা শুনে আমার যে এত দুঃখ হলো না। পল্টু, মানুষের যেভাবে পরিবর্তন হয় তা আমার জানা ছিল না। আজ দিনের মতো ঘরের চুলোয় হেঁটে উঠে বৌদি বসে বসে শুধু চোখের জল ফেলছে, দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, এইদিকে আমার লেখাপড়া বন্ধ। এখন যে আমার কি হবে? আজ দুদিন তোমাদের ঘরে হাড়ি চলেনি, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? এসো তুমি আমার সঙ্গে। তুমি কি করবে না? তুমি তো আমার মতো বেকার। ওরে বোকা, বেকার হলেও টিউশনি করে মাসে 30 টাকা পাচ্ছি। দাদার হাড় ভেঙে খাওয়া ভাড়াটা আমার চলছে। অবশ্য বাবাকে মাসে মাসে 10 টাকা করে হাত খরচ দিচ্ছি। 10 টাকা দিচ্ছি বাবার হাত খরচ, আর বাকি যা থাকে ওরে পাগলা, হাতের 5টা আঙুলের সমান হয়। তাছাড়া আমার যদি প্রচুর রক্ত থাকতো, হয়তো আমিও দাদার মতো হয়ে যেতাম। আমি তা হতে না না, আমি হলফ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার কোনো মানসিক পরিবর্তন হবে না। দাদা, তুমি যেতে দাও ওদের কথা। চলো আগে বাজারটা সেরে বাড়ি চলে যাবো। তাই চলো নুরুদা। ভেঙে পড়লে চলবে না, চেষ্টা করে দেখো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই চলো নুরুদা, আমরা ব্যবস্থা করবো। এসো। অনুগ্রহ করে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা, নইলে যে আমাকে উপোস করে থাকতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না, কিন্তু চন্দ্রিমা বললে দেখো অনন্ত, একবার নয় দুবার নয়, আমি তোমার 3 বার চাকরি করে দিয়েছি। 1 বছরের উপর কোথাও তো দেখতে পাওনি। কিন্তু ওরা আমাকে ইনলিগাল কাজ করতে বলেছে। চুপ করো, অপদার্থ কথাকার। যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা গুজবের আস্তানা, তাদের আবার লিগাল ইল্লিগাল। দাদা, দয়া করে আপনার ফার্মে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর লরেন দুটোই ক্ষমতান্মা মহাপুরুষ। আদর্শ, সাধুতা, সত্যবাদিতা তোমার জীবনের মূল মন্ত্র। এখন সাধুতা ধুয়ে তুমি জল খাও, আমার কিছুই করার নেই। আজ দুদিন আমরা উপবাসী, দয়া করে আমাকে গোটা 20 টাকা আপনি দিন দাদা। দেখো অনন্ত, তোমার কাছে বন্দি, আমি কি চোরের দায়ে ধরা পড়েছি? যেই অপদার্থ বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তাকে গলায় দড়ি দিয়ে মারাই উচিত। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। এই কুচ্ছিত নোংরা পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না দাদা, আমি আর বেঁচে থাকতে চাই না।
এই দুর্বিষহ দারিদ্রর বোঝা বহন না করে ওই জ্বলন্ত গাড়ির তলায় ঝাঁপ দিয়ে আমার এই দুর্বিষহ জীবনটা আমি শেষ করে দিতে চাই। হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সাথে আমি উপোস করে চলতে পারলাম না। বিদায় বিদায় নিষ্ঠুর পৃথিবী, বিদায় এইভাবে চলন্ত গাড়ির তলা ঠিক আছে। কি রে মা, তার কোনো ঠিক নেই, এত সহজে মরবে ওরা। একটা বাকি হয়েছে, আমি তো ভেবেছিলাম দুটো পাই চলে যাবে। শৈলেনের বুদ্ধি দেখলাম। হ্যাঁ, কথাটার কাছে টাকার জন্য এসেছিল, টাকা টাকা টাকা। এই 4 মাসে ওদের পিছনে আমাদের অনেক খরচ হয়ে গেছে। এরপরেও যদি টাকা দেয়, সত্যি সত্যি মা, তোমার জামাইয়ের সঙ্গে আমার কিন্তু 100 হয়ে যাবে। তাই বাবু, এক ছেলে দার্জিলিং এ পড়ছে, তার পিছনে 1 কাটা টাকা খরচ, 3-3টে মানুষ বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু খরচ। দেখো মা, তোমাকে আমি অনুরোধ করছি, এদের সংসারের মধ্যে তুমি কথা বলতেছো না। সাহায্য করুক আর না করুক সেটা বুঝবে শরীরে। আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমি বুঝবো নাকি বুঝবো পাড়ার লোকে? কথাই বলে নিষ্কর্মা ভাসুরের বহন বসে বসে খাচ্ছি। জ্বালানি করে যা পেয়েছিলাম মেয়ের বিয়ে থাকছি। দেখো মা, তুমি ভট্ট বাজে কথা বলছো। তোমার মেয়ের জন্য যেমন তোমার দেহে মায়া মমতা, তেমনি তেমনি তাদের মেয়ের জন্য তাদেরও তেমনি মায়া। তাছাড়া শরীরের শাসনের দুর্ভোগের জন্য স্থায়িত্ব শরীরে। দাদা, এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনন্ত থেকে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল, সেই দিন তাকে শৈলেনী উত্তেজিত করেছে। কোনো এক দুর্বল মুহূর্তে শৈলেনী কথা আমাকে বলেছে। কিন্তু গরিব লোকদের সাহায্য করা উচিত, সেটা তুইও ভালো করে জানিস। শৈলেন হঠাৎ তার সম্পর্কে তার হয়তো গতি পাল্টে গেছে, কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন দেখিস না বাবা। বাঙালি যৌথ পরিবারে এটাই রেয়াজ মা। একজন পরিশ্রম করে আর 10 জন বসে তা খায়। মা, আজ থেকে এদের সংসারের মধ্যে তুমি আর মাথা দিও না। চাটা দাদাকে দাও। চা নাও দাদা, চাটা নাও। আচ্ছা শোন মা, এই নতুন সেটাকে কবে থেকে রাখলি? ওমা, ঝি কোথায়? কত আমার শাশুড়ি। চোখে চশমা লাগাও দাদা, তোমার চোখে চশমা লাগাও। ও আচ্ছা 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 আচ্ছা, এই তাহলে তোর শাশুড়ি। পোশাক আশাকে দেখে ঝিয়ের মতো বলে মনে হচ্ছে কিনা, তাই আমার ভুল হয়ে গেছে। শৈলের দেখছি বেশ বুদ্ধি আছে, অযথা ঝিয়ের পিছনে গাদা গাদা টাকা খরচ করার কোনো মানেই হয় না। দাদা, হ্যাঁ, না, না, না। তোরা ঠিকই করছিস, খুব ভালো কাছে করেছিস। আমিও আজ থেকে তোদের পথ অনুসরণ করবো। তুই দুটো ঠিকই মাসে মাসে অযথা মাইনে দিচ্ছি, ওই ঝি দুটোকে সরিয়ে দিয়ে সেখানে বহাল করবো। মা,
রমা যদি তার শাশুড়িকে দিয়েছে কাজ করাতে পারে, তাহলে আমি কেন পারবো না? কিছু না হোক, সে তো আমার নিজের বোন হয়ে। তুই যদি তোর শাশুড়িকে দিয়েছে কাজ করাতে পারিস, তাহলে আমি কেন করবো না? আজ বাড়ি গিয়ে তার পক্ষটাকে আমি বাড়ি থেকে দূর ওই ঝিয়ের পোস্টে কাল থেকে বহাল করবো। আমার তুমি হবে আমার বিনে মাইনের ঝি। আমার দাদার কাছে কি বলেছো তুমি? কিছু বলেনি। আমার মিথ্যা কথা নিশ্চয়ই তুমি বলেছো। নইলে আমার দাদা তোমার প্রতি এত দরদ উঠলে উঠলো কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করে ঝিকে ছাড়িয়ে দিয়েছিলাম। কই তখন তো বড় মুখ করে বলেছিলে 30টা বছর ধরে আমি এই সংসারের ঘানি টানছি। বলেছি তোমার অদৃষ্টে, বুঝতে পেরেছো? তোমার অদৃষ্টে অনেক দুপুর আছে। আমার মতো মেয়ে বলে তেলে ঝোলে খাওয়াচ্ছে, অন্য কেউ হলে খাওয়ার টাকা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিত। মিটমিটে ডাইনি কোথাকার, ভাজা মাছখানা যেন উল্টে খেতে জানে না। মা চিন্তা আর কেন ঠাকুর, এবার আমাকে মনে করো কথাই কথাই একেবারে অস্ত্র পদ্মা বইয়ে দিচ্ছে। বলি তুমি কবে ভালো খেয়েছো আর ভালো করেছো? আমার মেয়ে জামাইয়ের দ্বন্দ্বকে ভালো মন্দ খেতে পড়তে পারে। অন্য কেউ হলে তোমাকে পিঠেটা হারাম জাতি আর কেন ঠাকুর, আর কেন? এবার তুমি আমাকে মনে করো। ছেলে বিয়ে দিয়ে আমি সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। তেলে ধরে খাচ্ছে আর মাস্তানি করছে। দেখাচ্ছি মজা, মনের কথা। তাহলে আমি কি করবো দাদা? ওর এই অবস্থা, ঠাকুরপো বেকার, আমি অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনেছি, আর আমি কি করতে পারি জীবন? দাদা সারা জীবন তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা স্টেশনারি দোকান খুলে বসি। টাকা পয়সা এখন দেওয়ার পক্ষে সম্ভব নয়। দাদা তিনটা গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের বাইরে দেবুকে প্রতি মাস আমার 5,000 করে টাকা পাঠাতে হচ্ছে। এর মধ্যে আছে লৌকিকতা, আত্মীয় স্বজন। এসব তোরা যদি না বুঝিস। আমি বেশি কিছু চাই না দাদা, 1000-5,000 টাকা অন্তত দাও। প্রতি মাসে তুমি একটি করে পার্টি দিচ্ছ, তাতে তো তোমার অনেক খরচ হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে আর সুদিন দিয়েছে। আমার দুঃসময়ে আমাকে তুমি যদি সাহায্য না করো, আমি কার কাছে
দাদা সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলছে আমিও যাবো। কাজেই কি বলছো? মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে, বাবাও তাহলে যাবে? জানো, আমার যদি এই দুর্বিপাক না হতো, আমিও মায়ের সঙ্গে কিছুদিন যে বেরিয়ে আসতাম। মা আমার এই সংসার ফেলে যাবে কোথায়? কিন্তু এই যে বললে মা যাচ্ছে, মা মানে আমার শাশুড়ি মা, দাদা সুরমার মা। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, বাহ! তোমাদের ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই। মা বেরিকে শাশুড়ি মা নিয়ে তীর্থ দর্শন করতে যাচ্ছ। দেখুন, লেট মি ফিনিশ মাই বয়। এই সমাজটাকে আমি দেখি। আজকের এই সমাজে আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। এই যুগের তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, অথচ ধর্মেন্দ্র কুস্তি নিকুশি তাদের নখ দর্পণে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো তো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্তের কথা জানে কিনা? পারিন ঘোষের কথা বলতে পারো? উল্লাস দত্ত কে ছিল? আমি পারি বলতে। তুই পারিস, হ্যাঁ, আমি পারি। কিন্তু লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন জানে সে কথা বল? দুর্গা পুজোয় হিন্দি সিনেমার গান বাজিয়ে বাঙালির মনশীলতার অপমৃত্যু ঘটাচ্ছে আজকের তরুণ। বঙ্গ মনীষীদের আসরে, ভূত প্রেতের আসরে কতগুলো মদমাতাল শিবের শিব অর্থে সুন্দর, সেই সুন্দরের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের মন আছে কিন্তু নেই মনের উদারতা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ। অপসংস্কৃতি ধ্বজা ধরে অবক্ষয়ের পথে তলিয়ে যাচ্ছ তোমরা। ছি ছি কুলাঙ্গার, ছি। দাদা, আমি তাহলে কি করব দাদা? বললাম তো, টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপবাস করে মরবো দাদা? তুই চলে আয় আমার বাড়িতে। বিনে মাইনে এর কাজ করতে? সামলা। তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনকে জিজ্ঞাসা করো দাদা। মাকে তুমি কি হালে রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। দাদা, তোমার বুকে তুমি হাত দিয়ে বলো তো, বিয়ের আগে তুমি যাচ্ছিলে, আজও কি তুমি তাই আছো? পরিবর্তন হয়নি? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো মনের মন করতে আমি রাজি নই। দাদা। বেরিয়ে যা। দাদা, সারা জীবন তোদের পিছনে স্নেহ মমতার অপচয় করেছি। দাদা, তোকে শুধু লেখাপড়া শিখেনি, নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদে জুগিয়েছি। অথচ তোরা এত বেঈমান। শুধু অনয়, তোমার বংশটাই অকৃতজ্ঞ বেঈমান। বৌদি, তোমার ভাই বুঝতে পেরেছো? তোমার ভাই আমার মাকে যা নয় তাই বলে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা কাঁদতে কাঁদতে এই বাড়ি ছেড়ে চলে গেছে। সুরমা,
জানতে চাই শোনো মা, কে বলেছে, কে সব কথা বলেছে আমি জানতে চাই শোনো। আমি বলেছি না। ওই শোনো কে বলেছে। নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর নাই করো সে বুঝবে। তুমি বাহিরের লোক এসে কেন নাক গলাবে? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথায় একদম মন দিবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, কত শাশুড়ি মাকে। মাকে তো তুমি ঝের বসতে ফাঁকাফাঁকি মহাল করে রেখেছো। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যিই কি তুমি মহাপুরুষ? বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার চোখের সামনে থেকে। দাদা কোনো কথা নয়, এতদিন ভস্যে ঘি আমি ফেলেছি, তোর যেখানে খুশি সেখানে চলে যা। কষ্ট বানাদের চেয়ে শূন্য কোয়ালি আমার কাছে অনেক ভালো। ভাই থাকাচ্ছে না থাকাটাই ঢের বেশি সম্মান। বৌদি, বিয়ে করেছি আজ 15 বছর,